উন্নততর চোর তৈরি সমাবেশ কেন বললাম, প্রশ্নটা হয়তো আপনাদের মনেই আসছে যে কী ব্যাপার, হঠাৎ 21শে জুলাই সমাবেশ, শহীদ তর্পণ হবে, পাগলু ড্যান্স হবে, চেয়ারের জল মোছা বুদ্ধিজীবীদের দেখা যাবে মঞ্চে, নাচ গান হবে, অনেক কিছু হবে, অনেক কিছু অভিনয় ভণ্ডামি হবে, কিন্তু উন্নততর চোর তৈরি সমাবেশ কেন বললাম, প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে। কিন্তু সেই বিষয়টা নিয়ে আজকে কেন বাংলার মনে আজকে এই বিকেলে এলাম বলছি, তথ্যটা দিয়ে বলছি। ধরুন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সংবাদ মাধ্যমে একটা খুব ইন্টারেস্টিং খবর ভেসে এলো। সেই খবরটা নিয়ে একটু ছোট্ট করে আপনাদের কাছে বিশ্লেষণ করব। কেন আমি বলছি যে এটা উন্নততর চোর তৈরি সমাবেশ, একটু মনোযোগ দিয়ে শুনুন। সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা এসেছে সেইটা ভালো করে শুনুন। This channel is meant for an educational purpose only. প্রাথমিক দুর্নীতি মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। এস বসু রায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। 1 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বাজেয়াপ্ত। দুর্নীতির লাভের টাকা সংস্থার অ্যাকাউন্টে ছিল দাবি ইডির। আর ওই সংস্থায় কি দুর্নীতির আরও টাকা ঢুকেছে, খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুনলেন আপনারা, আমি কেন এই তথ্যটা দিলাম আপনাদের কাছে আজকে বাংলার মনের এই বিকেলের এই প্রতিবেদন এইটা দিয়ে শুরু করলাম। তার কারণ যখন এই ঘটনাটা আমরা 21শে জুলাই সমাবেশের দিকে চোখ রাখছি, কত লোক আসছে, কিভাবে আসছে, বাসে আসছে না ট্রেনে আসছে, ভলভো বাসে আসছে না এসি বাসে আসছে, কোথায় উঠছেন, সেই স্টেডিয়ামে লাক্সুরিয়াস থাকার যে অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট, সেটাতে যখন বাংলার মানুষের চোখ, তখন আমার চোখ এবং কান চলে গেল এস বসু রায় অ্যান্ড কোম্পানি বলে একটি সংস্থাতে। সংস্থাটির কার্যক্রম কি ছিল? প্রাথমিকে যে 70,000 শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছে, সেই প্রাথমিকে 70,000 সম্ভবত 2014 টেটের প্রেক্ষিতে, সেই প্রাথমিকের 2014 টেটে যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্ট জালিয়াতিতে এই এস বসু রায় কোম্পানিকে দিয়ে সমস্ত তথ্যগুলোকে ডিলিট করানো হয়েছিল। অর্থাৎ ওএমআর শিটগুলোকে, ওএমআর শিটে যত তথ্য এই অফিস থেকে, এই কোম্পানির থেকেই শেষ পর্যন্ত ডিলিট করিয়ে দিয়েছেন মানিক ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য সেই মানিক ভট্টাচার্য, যিনি এখন প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াউড়ি খাচ্ছেন, সেই মানিক ভট্টাচার্য, যার স্ত্রী পুত্র জেলে গিয়েছিলেন, সেই মানিক ভট্টাচার্য, যাকে প্রতি বছর নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় রিনমিনেশন দিতেন এবং প্রত্যেক বছর তার রিনমিনেশন হতো। 10টা বছর ধরে একটা লোক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, এবং তারপর তার প্রমোশন হিসেবে তাকে কোনো একটি নির্দিষ্ট নদিয়ার জেলার একটি কেন্দ্র থেকে তাকে বিধায়ক হিসেবেও নির্বাচিত করার নমিনেশন দিয়েছিলেন এবং তিনি জিতেছিলেন। সেই মানিক ভট্টাচার্য এই এস বসু রায় কোম্পানিটাকে কাজে লাগাতেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু, তাঁর কাছ থেকে যে তালিকা আসতো, অর্থাৎ ভাইপোর কোম্পানি যে লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সের যে সিও, চিফ অপারেটিং অফিসার, সেই এবং একসময় ডিরেক্টর ছিলেন সেই কালীঘাটের কাকু, যার ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছিল, সেই সুজয় কৃষ্ণ ভদ্র যে তালিকাটা তৈরি করতেন, সেই তালিকাটা নিয়ে সরাসরি ভাইপোর কোম্পানির অপারেটিং অফিসার, তিনি তালিকাটা তৈরি করতেন, সেই তালিকা নিয়ে সরাসরি চলে আসতেন মানিক ভট্টাচার্যের অফিসে, এবং মানিক ভট্টাচার্যের অফিসে সেখান থেকে সমস্ত রিক্রুটমেন্ট তালিকাটা ফাইনাল হতো। তো সেই মানিক ভট্টাচার্য যে তালিকাটা তৈরি করতেন, সেই তালিকা আবার তার যে ওএমআর শিট, অর্থাৎ পাস করেনি কিন্তু তাকে চাকরিটা দিতে হবে, কারণ ওই ভাইপোর কোম্পানি থেকে তালিকা এসছে, ফলত সেই তালিকাটা যাতে ওএমআর শিট পরীক্ষা যেগুলো হয়েছে, সেই ওএমআর শিটের মধ্যে তো পাস করা তালিকার মধ্যে নাও থাকতে পারে, তাহলে কী হবে? তাহলে এই এস বসু রায় কোম্পানিকে দিয়ে সেইগুলোকে ডিলিট করানোর ব্যবস্থা হয়েছিল 1 বছরের মধ্যে। এবং সেইখানেই জাস্টিস রাজশেখর মান্থা ইন্টারফেয়ার করেছেন, করে বলেছেন যেভাবে হোক ওএমআর শিটের অরিজিনাল কপি যেটা ডিলিট করা হয়েছে সেটাকে উদ্ধার করতে হবে, এবং তার জন্য প্রয়োজন হলে রাজ্যর বাইরে, ভারতবর্ষের বাইরে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গিয়ে সেখানকার নামী সংস্থাকে দিয়ে, এবং তার জন্য যা খরচা লাগবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেবে, দিয়ে সেটাকে রিট্রিভ করতে হবে, উদ্ধার করতে হবে, এবং সেই তালিকা শেষ পর্যন্ত আমাদের কোর্টে জমা দিতে হবে 7 সপ্তাহ বাদে। এটা আজ থেকে বেশ কিছুদিন আগে জাস্টিস রাজশেখর মান্থা অর্ডার দিয়েছেন, আপনারা জানেন। তারপরেই ইডি, এই সিবিআই দৌড়চ্ছে এবং শেষ পর্যন্ত এস বসু রায় কোম্পানি সেখান থেকেই সেই ট্র্যাক করে তার সমস্ত 36টা বোধহয় কম্পিউটার ডিস্ক তারা উদ্ধার করেছে, 2টো সার্ভার উদ্ধার করেছে। এর মধ্যে ঘটেছে আরও একটা মারাত্মক ঘটনা, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়ে মাননীয়া বলিয়ে দিয়েছেন যে আমরা ওই টাকা দিতে পারবো না, আমাদের চুরি ধরবেন আর আমাকেই টাকা দিতে হবে, এটা কীরকম যুক্তি, আমি দেবো না।
আমি দরকার হলে পয়সা খরচা করে ডিভিশনে যাব, দরকার হলে সুপ্রিম কোর্টে তো আছেই, সুপ্রিম কোর্টে চলে যাব। ভাবতে পারেন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই এস বসুরায় কোম্পানি যেখানে সিবিআইয়ের হানা দিয়ে সমস্ত হার্ড ডিস্ক, সার্ভার সমস্ত অনেক দিন আগে উদ্ধার করা উচিত ছিল, যেটা এখন জাস্টিস রাজশেখর মান্তার নির্দেশের পর সেগুলোকে উদ্ধার করে এবার হায়দ্রাবাদ এবং দিল্লির দুটো সংস্থার সঙ্গে কথা বলছে। যদি সেটা নয়, বিদেশ থেকে পর্যন্ত সেখান থেকে চেষ্টা করা হবে সেটাকে রিট্রিভ করা। কেন একদম জাস্টিস রাজশেখর মান্তা খুব কড়া অবজারভেশন দিয়েছেন, যেটা ডিলিট করা হয়েছে সেটা কোনো একটা ফাঁক দিয়ে রিট্রিভ করা যায় কিনা আপনারা দেখুন। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আজকে যখন আমরা রিপোর্টটা পেলাম যে 1 কোটি টাকা এস বসুরায় কোম্পানির অ্যাকাউন্টে ছিল, সেইটাকে বাজেয়াপ্ত করেছে সিবিআই বা ইডি বাজেয়াপ্ত করেছে। একটু ভালো করে ভেবে দেখুন, ঘটনাটা আমি কেন আজকে বর্ণনা করলাম হঠাৎ 21শে জুলাইয়ের সমাবেশের আগে, যে 1 কোটি টাকা যদি এস বসুরায় কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়ে থাকে, ইডি সাসপেক্ট করছে যে ওই টাকাটা জালিয়াতির টাকা, অর্থাৎ এই চাকরি বিক্রির টাকা ওখানে ঢুকে আছে। আপনারা জানেন এটা আরও অনেক জায়গায় ঢুকে আছে টাকা, সেই কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণভদ্র, লিপস অ্যান্ড বাউন্সে সেখানে টাকা আছে কিনা সেটাও তদন্তের আওতায় আছে। এই সমস্ত ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত যে সময় জলটা গড়াচ্ছে সেই সময়টা হচ্ছে 20শে জুলাই। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আপনাদের কাছে, অর্থাৎ 70,000 ছাত্রছাত্রীর মধ্যে যত জালিয়াত ছিল সেই জালিয়াতগুলোকে ট্র্যাক করার চেষ্টা হচ্ছে। এবং সেই ট্র্যাকটা করছে কি আদালতের নির্দেশে, সরকারের নির্দেশে নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চোর ধরার অভিযান হচ্ছে না, এটা কিন্তু আদালতের নির্দেশে হচ্ছে। এবং সেই আদালতের নির্দেশে সেই সংস্থা থেকে 1 কোটি টাকা শুধু অ্যাকাউন্টে উদ্ধার হয়েছে। এবার ভাবুন তো, টাকা তো বেসিক্যালি কালো টাকা। যারা চাকরি 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ দিয়ে চাকরি কিনেছে, তারা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেকটা দেয়নি, তারা কালো টাকা দিয়েছে। এই যে কালো টাকা, এই সমস্ত কালো টাকা তো হ্যান্ডেলড হয়েছে, মানে হাতে হাতে ঘুরেছে টাকা। এই টাকা তো আর অ্যাকাউন্টে জমা পড়েনি, তার মধ্যেও কিছু টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে। সেই 1 কোটি টাকা আজকে শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করলো। এবং এর বাইরে কত শো কোটি টাকা মানিক ভট্টাচার্য নিজে কত খেয়েছে, ভাইপোর কোম্পানিতে কত গেছে, কিংবা সুজয় কৃষ্ণভদ্রর কাছে কত গেছে, সে তো ইডি সিবিআই তদন্ত করছে, এবং আদৌ গেছে কিনা সেটা তদন্ত করছে। প্রশ্নটা হলো এইখানে, যে কোম্পানিকে দিয়ে ডিলিট করিয়েছে সেই কোম্পানির অ্যাকাউন্টে 1 কোটি টাকা উদ্ধার হলো সেই দিন 20শে জুলাই। তারপরের দিন মহাসমাবেশ ধর্মতলায়, এবং সেটা নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমগুলো এখন থেকেই আধিক্যতা শুরু করে দিয়েছে। মহাসমাবেশ, উন্নততর তৃণমূল কংগ্রেস কীভাবে করা যায় তার সমাবেশ। আমি বলছি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা 21শে জুলাইয়ের সমাবেশ, হাজার হাজার লাখ লাখ লোকজন আসে গ্রাম বাংলা থেকে, প্রচুর পয়সা খরচা হয়। এটা প্রথম কথা হচ্ছে 21শে জুলাই সমাবেশে খরচা কত, এইটা কি মুখ্যমন্ত্রী বলবেন স্টেজে দাঁড়িয়ে যে আমার এত খরচা হলো? গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে মানে কলকাতা শহরের বিভিন্ন স্টেডিয়ামে লাক্সুরিয়াস নীল কার্পেট, উপরে জার্মান হ্যাঙ্গার সিস্টেমের সমস্ত স্টেডিয়াম ঘেরা, সমস্ত কিছুতে কত টাকা খরচা হয়েছে। কিংবা যাওয়া আসার ভাড়া, ট্রেনে নয় বিনা পয়সায় আসছেন বেশিরভাগ লোক, কিন্তু বাকিটা বাসে খরচা কত, তেল খরচা কত, খাওয়ার খরচা কত, 2-3 দিন ধরে থাকার খরচা কত। স্টেজ মেগা সমাবেশ হচ্ছে, স্টেজের 3 লেয়ার স্টেজ, 30 না 40 ফুট হাইট হচ্ছে। আমি সেইগুলো নিয়ে এখন যাচ্ছিও না, আমি এগুলো মনে প্রশ্ন আসছে বলে আমি বললাম যে একটা সমাবেশকে কেন্দ্র করে কত কোটি টাকা, আগে কত কোটি টাকা বলতাম, এখন কত শো কোটি টাকা একটা রাজ্যের শাসক দল খরচা করছে। এবং এখানে গোয়েঙ্কাদের কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা সেটাও জানার মন চাইছে, কিন্তু প্রশ্নটা আজকে করব না অন্য দিন করব। আমি শুধু এইটুকু কথা বলে আজকে যে মূল বিষয়টায় আসব, যে দেখুন একটা সমাবেশে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন, ভাইপোর বক্তৃতা শুনবেন, সুব্রত বক্সির বক্তৃতা শুনবেন, পার্থ চট্টোপাধ্যায়ের বক্তৃতা কোনো সুযোগ নেই, কিন্তু যাই হোক যাদের বক্তৃতা শুনবেন একটু ভালো করে ভেবে দেখবেন তো, কেউ চুরির বিরুদ্ধে কথা বলবে? কেউ চুরির বিরুদ্ধে কথা বলে যে একজনকেও চুরি করতে দেবো না, চুরি করলেই কিন্তু দল থেকে বাদ দিয়ে দেবো, এবং যারা চুরি করেছে তাদের আমি জেলে ঢোকাবো, সিবিআই ইডিকে আসতে হবে, এই কথাটুকু বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই কথাটুকু বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মোদির গোষ্ঠীর তুষ্টি করবেন, বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, এবং আমরা তৃণমূল কংগ্রেস একটা বিশাল বড় কাজ করছে পশ্চিমবঙ্গে, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কর্মসংস্থান হচ্ছে, যত জনসংখ্যা তার থেকে বেশি জনসংখ্যার কর্মসংস্থান হচ্ছে। এইসব ডায়লগ ফুলঝুরি আমরা শুনবো। আপনারা দেখেছেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যেটা সম্প্রতি বেরিয়েছে, গত 7 বছরে লাস্ট 7 ইয়ার্সে চাকরি হারিয়েছেন কতজন অসংগঠিত ক্ষেত্রে? এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সেরা, 30 লক্ষ লোকের চাকরি হারিয়েছে। যেই রিপোর্টটা বেরোলো সঙ্গে সঙ্গে আচমকা মুখ্যমন্ত্রী বলে দিলেন
তার দুদিনের মধ্যেই যে ট্যানারিতে, দক্ষিণ কলকাতার ট্যানারিতে 10,000 কোটি টাকা বোধহয় বিনিয়োগ হবে, 2.5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সঙ্গে সঙ্গে বলে দিল, বলতে তো কোনো অসুবিধে নেই। 40% কর্মসংস্থান কমে গেছে বলে এতদিন চালিয়ে এসছেন, এই গুলবাজিটা দিনের পর দিন করে গেছেন। 40% কর্মসংস্থান কমে গেছে, অথচ পরিযায়ী শ্রমিকের সংখ্যা 55 লক্ষ হয়ে গেছে। অথচ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলছে যে এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে গত 7 বছরে 30 লক্ষ লোক কাজ হারিয়েছে, যা সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। ঠিক সেই 7 বছরের মধ্যে মহারাষ্ট্রে 24 লক্ষ লোক অসংগঠিত ক্ষেত্রে নতুন করে চাকরি পেয়েছে। সরকারি চাকরি সাইজ ডাউন হয়ে গেছে, সরকারি চাকরি নেই। আপনারা জানেন মুখ্যমন্ত্রী ডায়লগ দেন 10 লক্ষ চাকরি আমার এই মুহূর্তে রেডি, কিন্তু 10টা চাকরিও দিতে পারেন না। আর সেই সময় দাঁড়িয়ে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা দিল যে 30 লক্ষ লোক কর্মসংস্থান হারিয়েছেন অসংগঠিত ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে। যে এনএসও রিপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস আধিক্ষেতা করতো, সেই রিপোর্টই এই রিপোর্টটা বার করলো। সারা ভারতবর্ষ সমীক্ষা করেছে, সেই সমীক্ষা রিপোর্টে এটা বেরিয়েছে। আমার প্রশ্নটা এখানে, আমার প্রশ্নটা হচ্ছে যে দেখুন, এটা তো গেলে একটা দিক, কর্মসংস্থানের দিক। চুরি বন্ধ না হলে কর্মসংস্থান হবে না। সরকারি প্রকল্পগুলো থেকে টাকা সাইফোন হয়ে তৃণমূল নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেইটা বন্ধ করতে গেলে চুরি বন্ধ করতে হবে। চুরি বন্ধ করলে আবার অন্য ক্রাইসিস, তৃণমূল দলটা উঠে যাবে। অথচ তৃণমূল কংগ্রেসের এই মেগা সমাবেশে যদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলতেন যে একজন চোরকেও দলে থাকতে দেবো না, একজন চোরকেও দলে থাকতে দেবো না, বলতে পারবেন? আমি প্রশ্নটা আজকে রাখলাম, একটু আপনারা ভাবুন। অথচ বলার সুযোগ ছিল, বললে কিন্তু দলটা পরিচ্ছন্ন হতে পারত। কিন্তু বিপদ তো উনিও জানেন যে একজন চোরকেও দলে রাখতে বলবো না বলে আগে ঘর থেকে পরিষ্কার করতে হবে চোর, ঘরের মধ্যেই চোর ঢুকে বসে আছে কিনা দেখতে হবে। ফলত মানুষ তো প্রশ্ন করবে যে ঘরটা পরিষ্কার করুন, তারপরে বাইরেটা বলুন। ফলত তিনি বলবেন না, তিনি জানেন ক্রিমিনাল, গুন্ডা, চোর, এইটা নিয়ে তিনি দলটা সাজিয়েছেন এবং সেই দলেরই মহাসমাবেশ। ফলত সেই মহাসমাবেশে যদি চোর তাড়াবো বলেন, তাহলে দলটা থাকবে কী করে? ফলত আলটিমেটলি সেটা বলবেন না, শুনবেন না। ফলত আমাদের বলতে হচ্ছে শেষ পর্যন্ত যে মূল কথাটা, যে কথাটা তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম বা প্রিন্ট মিডিয়া বলতে পারে না কোনো কারণে, সেটা হচ্ছে উন্নততর চোর তৈরির সমাবেশ 21শে জুলাই হচ্ছে। শহীদ তর্পণ ওটার নামে, পাগলু ড্যান্স যে স্টেজে, যে মঞ্চে হয়েছে, যেখানে শহীদের মৃত্যু নিয়ে তিনি সমাবেশ করেন, সেই সমাবেশে আসলে শহীদ তর্পণ না, শহীদটা উপলক্ষ্য, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আরও উন্নততর চোর সারা সমাজ ব্যবস্থায় তৈরি করা এবং বাংলাকে উপহার দেওয়া।